অর্থনৈতিক টাস্কফোর্সের গুটি কয়েক পরামর্শ হয়েছে বাস্তবায়ন, গুরুত্ব না দেয়াতে হতাশ সংস্কার কমিটির প্রধান। দৃশ্যমান পদক্ষেপ জরুরি বলছেন অর্থনীতিবিদ। গতিশীলতা ফিরেছে চট্টগ্রাম বন্দরে, বহির্নোঙরে জাহাজগুলোর অপেক্ষমান সময় নেমেছে এসেছে শূন্যে। ধারাবাহিকতা ধরে রাখাই এখন মূল চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা। মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। দিল্লি সফরে মোদীকে প্রতিশ্রুতি দিয়ে গেলেন পুতিন। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। টেকসই ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠা, সেবা প্রতিষ্ঠানে প্রযুক্তি নির্ভর মনিটরিং কিংবা রেগুলেটরি রিফর্ম কমিশন গঠন। অর্থনৈতিক টাস্কফোর্স কমিটির প্রতিবেদনে ছিল এমন নানা ধরনের পরামর্শ, কিন্তু বাস্তবায়ন হয়েছে খুবই সামান্য। গুরুত্ব সহকারে আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার। স্বল্প সময়ে করণীয় বিষয়গুলো থেকেছে উপেক্ষিত। সংস্কার কমিটির প্রধান ডক্টর কে.এস. মুর্শিদ জানিয়েছেন যে উদ্যোগগুলো শুরু হলে পরবর্তী সরকার তা বাস্তবায়নে আগ্রহী হতো। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়নে সরকার উদাসীন। গেল 15 বছরে ভেঙে পড়েছে অর্থনৈতিক কাঠামো। ব্যাংক ব্যবস্থায় এসেছে সবচেয়ে বড় ঝড়। উন্নয়ন কাজেও ছিল না স্বচ্ছতা, জনসেবা কিংবা উৎপাদনমুখী শিল্প। সব ক্ষেত্রেই জেঁকে বসেছে অরাজকতা আর বিশৃঙ্খলা। অর্থনৈতিক কৌশল পুনরুদ্ধারে করণীয় ঠিক করতে গেল বছর টাস্কফোর্স গঠন করে সরকার। টাস্কফোর্সের 520 পাতার প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে তুলে দেন পরিকল্পনা উপদেষ্টা, কিন্তু সুপারিশ আমলে নেবার ক্ষেত্রে ছিল উদাসীনতা। ব্যাংক ব্যবস্থা শক্তিশালী করতে নানাবিধ সুপারিশ করে টাস্কফোর্স। ঝুঁকি বিবেচনায় ঋণ দেবার কৌশল নির্ধারণ, বাণিজ্যিক ব্যাংকগুলোর কমপ্লায়েন্স বিভাগ শক্তিশালীকরণ, কার্যকর অভ্যন্তরীণ নিরীক্ষা কাঠামো তৈরি, বিএফআইউকে সক্রিয় করা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত, অর্থঋণ মামলা সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, দেউলিয়া আইন সংশোধন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতের সুপারিশ করে কমিটি। অর্থনীতির একটা বিশাল অংশ হচ্ছে ক্রিমিনালাইজড। এটার মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, ইনক্লুডিং সাম ব্যাড পলিটিক্যাল এলিমেন্টস। যারা থ্রেট দেবে, নানা ধরনের উস্কানিমূলক আচরণ করবে, এদেরকে নিবৃত্ত করার জন্য একটা আলাদা ফোর্স থাকা উচিত। অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন নীতিকাঠামো পরিবর্তন বা সংশোধনে স্থায়ী রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের সুপারিশ করে টাস্কফোর্স। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ ওভারসাইট কমিটি গঠন, উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের সুনির্দিষ্ট সুপারিশ করলেও দৃশ্যমান প্রতিফলন নেই। এনবিআরকে ভেঙে 2 ভাগ করা হলেও তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যারা সার্বক্ষণিকভাবে তারা পলিসিসগুলো রিভিউ করবে, হ্যাঁ, যে ট্রেড পলিসি হোক, অর্থনীতি যে পলিসি হোক, রিফর্ম পলিসি হোক, হ্যাঁ, কোন সেক্টরকে বেশি প্রাধান্য দেব, কোন সেক্টরকে কম দেব। এখন যেটা হয় যে পলিসিস কিন্তু ওই সিস্টেম্যাটিক্যালি এটা কোথাও থেকে আসে না, এটা আসে এগেন কোনো লবি থেকে। সরকারি হাসপাতাল, ক্লিনিক, গ্রামীণ বিদ্যালয়, সড়ক পরিবহনে নৈরাজ্য বন্ধ, বুড়িগঙ্গা নদী রক্ষার ক্ষেত্রে মনিটরিংয়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার সুপারিশ করে টাস্কফোর্স। এসব সংস্কারে উদ্যোগ নেয়নি সরকার। একটা জিনিস ধরি আমরা আচ্ছা বুড়িগঙ্গাটা ধরি না কেন, আমরা প্রমাণ করি যে আমরা এটাকে একটা রিহ্যাবিলিটেট করতে পারবো, এটা একটা বলেছিলাম। আমরা বলেছিলাম বিমানের কথা, ঠিক আছে, বিমান আমরা বলি না যে বিমানকে বিলুপ্ত ঘোষণা করো, এটাকে নতুন ব্যবস্থাপনা, তা আমি বলেছি যে ঠিক আছে আমরা আরেকটা এয়ারলাইন্স আমরা এখানে চালু করি, যেটা সম্পূর্ণ প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়া হবে। বলা হচ্ছে অর্থনৈতিক সংস্কারে সুপারিশগুলো থেকে দৃশ্যমান পদক্ষেপ নেবার দরকার ছিল। আমরা এগুচ্ছি এই শব্দটা এখন বাদ ফেলে দেওয়া দরকার, কারণ আমরা এগুচ্ছি বলেই এক ধরনের আত্মতুষ্টির মধ্যে ঢুকে যাই। আমরা শুধু এগুলি হবে না, আমরা দ্রুত গতিতে এগুচ্ছি কিনা, তো হ্যাঁ, রাতারাতি হয় না অনেক কিছু, কিন্তু এটা আবার অজুহাতে যদি ট্রান্সফর্ম হয়ে যায়, এটা বুঝ যদি দেওয়ার চেষ্টা হয় যে আপনারা ধৈর্য ধরেন, রাতারাতি কিছু হয় না, রাতারাতি কিছু হয় না, কিন্তু প্রত্যেক দিন অনেক কিছু হতে পারে। অর্থনীতির বিভিন্ন খাতের সংস্কারে স্বল্পমেয়াদের সুপারিশ বাস্তবায়নে আগ্রহ দেখায়নি কয়েকটি মন্ত্রণালয়। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা।
গতিশীলতা ফিরেছে চট্টগ্রাম বন্দরে। বহির্নোঙরে জাহাজগুলোর অপেক্ষমান সময় নেমে এসেছে শূন্যে। বন্দরে পৌঁছানো মাত্রই জাহাজগুলো বার্থিং বা জেটিতে ভেড়ার সুযোগ পাওয়াতে কমে এসেছে আমদানিকারক এবং রফতানিকারকদের লিড টাইম। কার্গো, কন্টেনার এবং জাহাজ হ্যান্ডেলিংয়েও রেকর্ড সাফল্য এসেছে। তবে সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে করা চুক্তি ইস্যুতে বেশ অস্থির সময় পার করছে চট্টগ্রাম বন্দর। তবে এর মধ্যেই কার্গো, কন্টেনার ও জাহাজ হ্যান্ডেলিংয়ে রেকর্ডও গড়েছে বন্দর। আগে বহির্নোঙরে যেখানে গড়ে 6 থেকে 7 দিন অপেক্ষা করতে হতো, সেই সময় কমে শূন্যের কোঠায় নেমে এসেছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে 9 দিন, অক্টোবরে 18 দিন এবং নভেম্বরে 19 দিন বহির্নোঙরে জাহাজের অপেক্ষমান সময় ছিল শূন্য। একটা জাহাজ আউটারে চার্টার করতে যদি ওয়েটিং টাইমে থাকে, তার প্রতিদিনের জন্য ড্যামারেজ হিসেবে $15,000 দিতে হয়। সো এখানে যদি আমি গুণিতক আকারে যাই, যদি সে 5 দিন 6 দিন থাকে, কমপক্ষে $1,00,000 তার শুধুমাত্র ড্যামারেজ হিসেবে দিতে হতো, যেটা এখন আর নাই। এবং আমরা এই সুবিধাটাই যারা আমদানিকারক এবং রপ্তানিকারক আছে ওনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে ব্যবসা বান্ধব হয়, আমাদের জনগণের উপর স্ট্রেসটা কম পড়ে। কার্গো ও কন্টেনার হ্যান্ডেলিংয়েও এসেছে অভূতপূর্ব সাফল্য। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 10 মাসে চট্টগ্রাম বন্দরে 28,49,542 TEUS কন্টেনার, 1,15,00,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় কন্টেনার হ্যান্ডেলিং 4.87% ও কার্গো হ্যান্ডেলিংয়ে 12.64% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই টোটালটাই আমাকে কন্ট্রিবিউট করছে, ইন্ডিকেট করছে যে আমরা আসলে একটা ভালো এবং নিয়ন্ত্রিত একটা ব্যবস্থার ভিতরে যাচ্ছি এবং ব্যবসায়ীদের জন্য আসলেই আমরা একটা স্বস্তির জায়গায় নিয়ে যেতে পেরেছি এটাকে। এমন অর্জনের ধারাবাহিকতা রক্ষাকে চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা। যদি আমরা কাট অফ টাইমের দিকে যদি খেয়াল দিই, তাহলে আমার বিশ্বাস যে জাহাজ যেখানে এখন যে 48 আওয়ার্সে জাহাজ সিল করে, 48 আওয়ার্স, 72 আওয়ার্স, তো এগুলো কিন্তু কমে আসবে, অন্তত একদিন কমে আসবে। তাইলে আপনি দেখবেন যে আমাদের জাহাজের যে সংখ্যা না কমিয়ে আমরা হয়তো এটাকে আরও বাড়াতে পারবো। সুবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশে বিনিয়োগকারীদের ব্যবসায়িক বিরোধ দ্রুত, দক্ষ এবং নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজ চলছে, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রামের একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ইউএনডিপি আয়োজিত সেমিনারে এসব কথা বলেছেন তিনি। বলেছেন, গত 4 ডিসেম্বর উপদেষ্টা পরিষদে বাণিজ্যিক আদালতের অধ্যাদেশে 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু সংযোজন বিয়োজনের পর খুব দ্রুত এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এতে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দূর হবে বলেও আশা প্রকাশ করেছেন সৈয়দ রেফাত আহমেদ। সেমিনারে কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য রাখেন। পরে অস্ট্রেলিয়া এবং ইউএনডিপির মধ্যে বাংলাদেশের বিচার বিভাগ সংস্কার সহায়তা সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। Unequivocal commitment to restoring judicial independence in its fullest meaning and strengthening public trust in the justice system. সরবরাহ কমার অজুহাতে দিনাজপুরের হিলিতে 3 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 50 টাকার মতো বেড়েছে। 3 দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি দরে, আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা দরে। চাহিদার তুলনায় সরবরাহ না থেকে পেঁয়াজের দাম বাড়ছে বলে জানিয়েছে হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী যারা আছেন তারা। দেশীয় পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়াতে সরবরাহ কমে গেছে। 3 দিন আগেও মোকামে প্রতিমণ পেঁয়াজ 3,200 টাকা থেকে 3,300 টাকায় বিক্রি হয়েছে, সেটি এখন বিক্রি হচ্ছে 4,200 থেকে 4,300 টাকায়। মন প্রতি 1,000 টাকা বেড়ে যাওয়াতে বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এই কারণেই মূলত দাম বেড়েছে। নতুন মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই দামও কিন্তু বেশি। তবে আমদানি শুরু হলে দাম কিছুটা কমে আসবে বলে মনে করছেন ক্রেতা বিক্রেতা। বাজারে তো আমদানি কম, পেঁয়াজের যে অবস্থা, বাজারে তো আমদানি নেই, এখন দাম জোরে করে এখন ভোগান্তির মধ্যে চলতেছে। আমাদের তো হিসাবের পয়সা, সীমিত আয়, এটা তো খুব কঠিন একটা পরিস্থিতি দাঁড়ায় গেছে। এটা আসলে দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। পেঁয়াজের আমদানি নাই, এই কারণে আপনার হলো যে রকম চাহিদা এই তুলনায় আমদানি নাই, যে পেঁয়াজের দামটা বাড়তি। আমরা আশা করতেছি যে পেঁয়াজ যদি ইন্ডিয়া থেকে আমদানি হয় তাহলে পেঁয়াজের দামটা অনেকটা স্বাভাবিক হবে।
দীর্ঘ 12 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। আমরা যেতে চাই এই মুহূর্তে সরাসরি সিরাজগঞ্জে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। আজকে 7 দিন ধরে নির্বাচনের পরিবেশ কেমন দেখলেন? স্মৃতি, অনেকটা উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দূর দূরান্ত থেকে ভোটাররা আসছে, জানতে একটু ভোটারদের মতামত। এই যে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন দেখলেন, একজন প্রবীণ ভোটার হিসেবে আপনি কেমন পরিবেশ দেখছেন? থ্যাংক ইউ। দীর্ঘদিন পরে আজকের এই সিরাজগঞ্জের যে কমার্স নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন সকাল থেকেই অত্যন্ত আনন্দমুখর পরিবেশে হচ্ছে, সবাই উৎসব মুখর পরিবেশে হচ্ছে, সবাই আমরা সন্তুষ্ট। এবং ইতিমধ্যে আমরা ভিতরেও খেয়াল করেছি সর্ব জায়গায় ফ্রি ফেয়ার ভোট হচ্ছে এবং ভোটের জন্য আমরা সকলেই সন্তুষ্ট। আমরা এই ধরনের ভোটে আশা করি এই হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার। আগামী সংসদ নির্বাচন আছে, তার আগে যে এই ভোটটি হলো, কেমন ভোটে পরিবেশ দেখলেন? জি ধন্যবাদ। সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে ভোট হচ্ছে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে, ভোটারদের পাশাপাশি সাধারণ জনগণ উপস্থিত রয়েছেন এবং তারা সরব উপস্থিতির মাধ্যমে আসলে দীর্ঘ 17 বছর যে আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম এটাই আমরা ফিল করছি। আমরা আশা করছি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন এরকম উৎসবমুখর পরিবেশে ভোট হবে এবং সেই ভোটে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবে এবং তাদের মনের বা ইচ্ছার প্রতিফলন ঘটবে বলেই আমরা বিশ্বাস রাখছি। আমরা সেটা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আমরা যেমনটি দেখছিলেন, একটু দেখানোর চেষ্টা করি যে সার্বিকভাবে যে মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনেকটাই সুন্দর একটি পরিবেশ কিন্তু রয়েছে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের আজকে এই নির্বাচনে। কারণ উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এবং ভোটারদের সার্বিক উপস্থিতি এবং এখানকার ব্যবসায়ীদের যে উপস্থিতি, তাদের সকল উপস্থিতি দেখে কিন্তু বোঝা যায় যে সিরাজগঞ্জের মানুষ কতটা অধীর অপেক্ষা ছিল সিরাজগঞ্জের এই চেম্বার অফ কমার্স নির্বাচনের জন্য। অনেকটাই সুন্দর পরিবেশ কিন্তু আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, অর্থাৎ 40 মিনিটের মতো ভোট বাকি আছে। বিকেল ঠিক 4টা নাগাদ কিন্তু আসলে এখানে ভোট শেষ হয়ে যাবে, তারপরে গণনা শুরু হবে। অর্থাৎ এখন কিন্তু মানুষের প্রতীক্ষার পালা, কখন নাগাদ ভোট শেষ হয়ে গণনা শেষ হবে এবং তাদের যে মনোনীত প্রার্থী কে চূড়ান্ত বিজয়ী হবে সেই দিকে কিন্তু এখন মানুষ ছুটছেন এবং সবাই কিন্তু অধীর অপেক্ষায় বসে আছেন। স্মৃতি, ভোটের সেই ফলাফল নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জেনে নেব। অনেক ধন্যবাদ রুবেল আপনাকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতে 4 মেট্রিক টন ডিএপি সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাত 9টার দিকে রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টার মোড় এলাকাতে ট্রলি বোঝায় সার পাচার সন্দেহে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ট্রলি সহ সেগুলো জব্দ করেছেন। নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানিয়েছে যে বিএডিসি ডিলার হালিমা খাতুনের মেসার্স রাদিয়া ট্রেডার্সের গোডাউন থেকে এই সারগুলো স্থানীয় খুচরা ব্যবসায়ী সামাদের নিকট যাচ্ছিল। পথেই জনতা আটক করে সেগুলো এবং আজ শনিবার তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ যে কৃষকরা সার পাচ্ছেন না, অপরদিকে ডিলার রাতের আধারে সার পাচার করে খুচরা ব্যবসায়ী দিয়ে বেশি দামে বিক্রি করছে। আমরা উইয়ের কাছে কাগজও চাইলাম যে সারটা যে ট্রলির মধ্যে তুলছো, তোমার কোনো কাগজ আছে তোমার কাছে? কয় না, আমার কাছে কোনো কাগজ নেই। কিছুক্ষণ আগেই প্রশাসন আসছে এবং সার সহ জব্দ করে নিয়ে এলাকাবাসী সব সোচ্চার ছিল, সেই সার থানায় হস্তান্তর করা হলো। এবার জানিয়ে দেবো আপনাদেরকে সাথে পুঁজিবাজারের খবরাখবর। পতনের ধারা দেশের পুঁজিবাজার গত প্রধান সূচক সহ সব সূচকে কিন্তু দেখা গেছে নিম্নমুখী ধারা। সার্বিক লেনদেনের পরিমাণ কিছুটা বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিন্তু কমেছে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজারের সূচকে কিন্তু একই প্রবণতা আমরা দেখতে পেয়েছি। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 141 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4886 পয়েন্টে কমেছে ডিএসসি এস এবং ডিএসসি 30 সূচক। গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে, হাত তোল হয়েছে সেখানে 2057 কোটি টাকা শেয়ার। এর আগে সপ্তাহে লেনদেন হয়েছিল 2625 কোটি টাকা শেয়ার। হাত তোল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 45টি, কমেছে 325টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 13টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, একই সাথে আমরা একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরও আপনাদেরকে জানিয়ে দিব। সিএসসিতে মূল সূচক যেটি সিএসপি সেটি 2.06% বেড়ে দাঁড়িয়েছে 13,747 পয়েন্টে, কমেছে সিএসসি এক্স এবং সিএসসি 30 সূচক। লেনদেন হওয়া 286টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 69টি, কমেছে 200টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 17টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া, এমন আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লি সফরকালে ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুয়ালাম নির্মাণের যৌথ প্রকল্পের কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দিল্লি মস্কোর মাঝে নতুন চুক্তির ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া থেকে জ্বালানি ক্রয় বন্ধে চাপ প্রয়োগে ভারতের উপর মার্কিন শুল্কের খড়গ ঘিরে যখন উত্তেজনা চলছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর। দিল্লিতে মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের উপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দিল্লির সংকটময় মুহূর্তে জ্বালানি ইস্যুতে পাশে দাঁড়ানোর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। জ্বালানি খাতে আমাদের অংশীদারিত্ব সফলভাবে এগোচ্ছে। রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী এবং ভারতের শক্তি খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর উৎস। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত আমরা। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান। বলেন, এরই মাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে 6টির মধ্যে 2টি রিঅ্যাক্টর ইউনিট। আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা শুধু জ্বালানি সরবরাহেই সীমাবদ্ধ নয়। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এগিয়ে চলেছে। সৌহার্দ্য আর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রীও। 2030 সাল পর্যন্ত ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চুক্তির ঘোষণাও দেন নরেন্দ্র মোদী। অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে আজ আমরা 2030 সাল পর্যন্ত একটি ইকোনমিক কোঅপারেশন প্রোগ্রামে সম্মত হয়েছি। এটি আমাদের বাণিজ্য এবং বিনিয়োগকে বৈচিত্র্যময়, সুষম ও স্থিতিশীল করবে। দুদিনের ভারত সফর শেষে শুক্রবার রাতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন রুশ প্রেসিডেন্ট। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।